আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। কমপ্লিটিং সেন্টেন্সের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে শিখব আরও 5টি গুরুত্বপূর্ণ রুলস, যেগুলো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতা আজকে নাম্বার 6 থেকে আমরা শুরু করছি। চলো শুরু করা যাক। দেখো, আজকে আমরা শিখব হোয়েন যুক্ত যেটা আছে সেটা। দেখো, হোয়েন দ্বারা আমরা সাধারণত বুঝি যে এটা সময় বোঝায়, সময় নির্দেশ একটা শব্দ বা কনজাংশন। আমরা এটা দিয়ে শিখবো। দেখো, হোয়েন প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ হোয়েন যুক্ত ক্লোজ যদি প্রেজেন্ট টেন্স হয় তারপর একটা প্রেজেন্ট টেন্স হবে, অথবা হোয়েন যুক্ত ক্লোজ প্রেজেন্ট টেন্স হয় তারপর একটা ফিউচার ইনডিফিনিটও হতে পারে, ফিউচার ইনডিফিনিট হতে পারে। ওকে, দেখো, হোয়েন হি কামস হেয়ার, যখন সে এখানে আসে আমি লিখতে পারি আই গো আউট, তখন আমি বাইরে চলে যাই। যখন সে এখানে আসে তখন আমি বাইরে চলে যাই। When he comes, present indefinite tense. নেক্সট ওয়ান আমরা দেখি, when you read, যখন তুমি পড়ো তখন কি হয়? You will learn, অর্থাৎ যখন তুমি পড়ো তখন তুমি শিখবে, তাই না? না পড়ে তো শেখা যাবে না। অর্থাৎ এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ when যত ক্লোজ টু প্রেজেন্ট টেন্স হয় তারপর এটা হয় প্রেজেন্ট টেন্স হবে, না হয় ফিউচার টেন্স হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হতে পারে। এটা খুবই সোজা, আমরা একটু যদি খেয়াল করে দেখি। দেখো, দ্বিতীয়টা আমরা দেখি, হোয়েন ফিউচার ইনডিফিনিট, তাহলে পরটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। যেমন আমি সেই এক্সাম্পলটা নিয়েছি, এখানে যেটা নিয়েছিলাম সেটা টেন্স পরিবর্তন করেছি। দেখো, হোয়েন হি উইল কাম হিয়ার, যখন সে এখানে আসবে। আর এখানে কি ছিল? হোয়েন হি কামস হিয়ার, যখন সে এখানে আসে। আর এটা হচ্ছে যখন সে এখানে আসবে। আমি এটাকে প্রেজেন্ট টেন্স করে দিই, ফিউচার টেন্স করে দিই। দেখো, আই উইল গো আউট, যখন সে এখানে আসবে তখন আমি বাইরে চলে যাব। তার মানে দেখা গেল হোয়েন এর সাথে খুবই সহজ বিষয়টা, সেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, ফিউচার টেন্স। ওকে, হোয়েন এর সাথে যদি আমরা ফার্স্ট টেন্স দিই, অর্থাৎ ফার্স্ট টেন্সের সাথে আমরা কি হতে পারি? ফার্স্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আই লেফট দ্য হাউস, আমি বাড়ি ত্যাগ করেছিলাম। লেফট আমরা জানি এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে বা বেস ফর্ম হচ্ছে লিভ, ত্যাগ করা। আই লেফট আ হাউস, আমি বাড়িটা ত্যাগ করেছিলাম। হোয়েন এটা দেবো ফার্স্ট ইনডিফিনিট, আই ওয়াজ 12, আমার বয়স যখন 12 বছর ছিল তখন আমি বাড়িটা ত্যাগ করেছিলাম। দেখো, আমি কিন্তু ইচ্ছে করে এখানে এই হোয়েনটাকে মাঝখানে দিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু সামনে ছিল। দেখো, প্রথম অংশেই ছিল। যখন হোয়েনটা সেন্টেন্সের শুরুতে থাকবে, অর্থাৎ ক্লোজের শুরুতে থাকবে, প্রথম একদম সেন্টেন্সের শুরুতে থাকবে, তখন মাঝখানে কমা হবে। আর যদি হোয়েনটা মাঝখানে থাকে, দুই ক্লোজের মধ্যবর্তী অংশে থাকে, তাহলে এখানে কি হবে না? কমা হবে না। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি, হোয়েন এর সাথে একদম প্যারালাল রুলস, সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট অর ফিউচার ইনডিফিনিট। হোয়েন প্লাস ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। হোয়েন প্লাস ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। হ্যাঁ, এটা আরেকটা হতে পারে, আমি এটা এখানে দেখাচ্ছি। আমি এটা যেভাবে লিখি যে when we are playing, দেখো, when we are playing, আমরা যখন খেলতেছিলাম, ওকে, it began to rain। দেখো, এটাও কিন্তু ফার্স্ট টেন্সেও আছে। আমরা দেখি যে when we are playing, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, and next one is it began to rain, এটা বৃষ্টি শুরু হলো। অর্থাৎ এখানে দেখি আমরা এটাও, এই দুটো কিন্তু পাস্ট টেন্স, বাট এটা পাস্ট কন্টিনিউয়াস, অ্যান্ড সেকেন্ড ক্লোজ হচ্ছে কি আমাদের পাস্ট ইনডিফিনিট। এখন আমরা দেখব অর আদারওয়াইজ। খেয়াল করো, অর আদারওয়াইজ যার অর্থ হচ্ছে নতুবা, নয়তো, অথবা অন্যথায়। খেয়াল করো, কাম হিয়ার কুইকলি, এখানে দ্রুত আসো। দেখো, এই সেন্টেন্সটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথম অংশটা ইম্পারেটিভ, কাম হিয়ার কুইকলি। আদারওয়াইজ, অথবা তোমরা লিখতে পারো অর আই উইল ফার্নিশ
ইউ। এখানে তাড়াতাড়ি আসো, না হলে আমি তোমাকে শাস্তি দিব। তার মানে হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে সেই অর্থ অনুযায়ী ফিউচার ইনডিফিনিট। তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তুমি যদি সেন্টেন্সের মিনিং না জানো তাহলে কিন্তু এই রুলস জেনে কোনো লাভ হবে না। তোমাকে অবশ্যই সেন্টেন্সের মিনিং জানতেই হবে। অথবা আমরা লিখতে পারি উইথআউট ইউ। তাড়াতাড়ি খাও, অন্যথায় আমি তোমাকে ছাড়াই চলে যাব। উইথআউট ইউ, আমি তোমাকে ছাড়াই চলে যাব। অর্থাৎ তোমরা দুজনে চিন্তা করেছে যে কোথাও একসাথে যাবে, বাট তুমি এসে দেখছো সে খাচ্ছে, তখন বলছে এই তাড়াতাড়ি খা, না হলে কিন্তু আমি চলে যাবো। ওকে, তো আমরা যে জিনিসটা দেখলাম এখানে হচ্ছে এই অংশটা, অর্থাৎ আদারওয়াইজ অর এর আগের অংশটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু পরের অংশটা ফিউচার ইনডিফিনিট হচ্ছে। আর এটা একটা নেগেটিভ মিনিং দিচ্ছে, সেটা কি হচ্ছে একটা নেগেটিভ মিনিং দিচ্ছে। অন্যথায় আমি তোমাকে শাস্তি দেবো, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। এই যে উইথআউট, ছাড়া, এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আদারওয়াইজ অর এর পরের অংশটা একটা নেগেটিভ মিনিং দিচ্ছে আমাদেরকে। আমরা 8 নম্বর নিয়মটা দেখব। দেখো, উড দ্যাট অথবা সাবজেক্ট প্লাস উইশ যদি এরকম থাকে তাহলে হবে এর দ্বারা অসম্ভব ইচ্ছাকে প্রকাশ করা হয়। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকে অথবা সাবজেক্ট প্লাস উইশ থাকে তাহলে সেটা দ্বারা সাধারণত কোনো অসম্ভব ইচ্ছা বা কামনাকে প্রকাশ করা হয়। যেমন আই উইশ, তারপরে কি হবে দেখো, যদি এরকম হয়, যদি সাবজেক্ট প্লাস উইশ থাকে, তাহলে আমরা যদি এখানে বি ভার্ব ইউজ করতে চাই, সাবজেক্ট তাহলে হবে, আমি বলে দিচ্ছি এটা কি হবে, এখান থেকে আমি বলি সাবজেক্ট আবার হবে প্লাস যদি আমি বি ভার্ব ব্যবহার করি তাহলে ওয়ার হবে। অথবা আমি যদি মডেল অক্সিলারি ব্যবহার করি সেই ক্ষেত্রে হতে পারে ক্যান, কুড হতে পারে, উড হতে পারে। আর এরপরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। তুমি চাইলে এখানে কুড হ্যাভ অথবা উড হ্যাভও ইউজ করতে পারো, আর সেক্ষেত্রে হবে ভার্বের 3 নম্বর ফর্ম, যেটা একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা স্ক্রিনে রুলসটা দেখতে পাবে। দেখো, আই উইশ, আমি সাবজেক্ট আবার ব্যবহার করলাম, তারপরে দিলাম বি ভার্ব, তাহলে হবে ওয়ার। দেখো, নর্মালি কিন্তু ওয়ার হওয়ার কথা নয়, ওয়াজ হওয়ার কথা, কিন্তু এটা বিশেষ ধরনের স্ট্রাকচার যে আমাদের সাবজেক্ট প্লাস উইশটাকে কী হবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব ইউজ করলে ওয়ার হবে। আই ওয়ার আ চাইল্ড, আমি যদি শিশু হতে পারতাম। অথবা আমি দিতে পারি উড দ্যাট, এখানে কিং, আই উইশ আই ওয়ার আ কিং, আমি যদি একটা রাজা হতে পারতাম, যেটা সম্ভব না। উড দ্যাট আমি ব্যবহার করতে চাচ্ছি কুড বা অথবা উড, আই কুড বি আ চাইল্ড অ্যাগেইন। অর্থাৎ তোমরা দেখো সাবজেক্ট প্লাস কুড, আর বি ভার্বটা হচ্ছে কি, এটা বেস ফর্ম, অ্যাম ইজ এর বেস ফর্ম হচ্ছে বি, আর চাইল্ড অ্যাগেইন। আমি এটা এভাবে লিখতে পারতাম, উড দ্যাট, ধরো আমি এখানে লিখতে পারতাম যে মাই গ্র্যান্ড মাদার ওয়ার অ্যালাইভ, যদি আমার দাদিমা বা দাদি আবার জীবিত হতে পারতেন, যে সেটা সম্ভব না, এটা হচ্ছে অসম্ভব ইচ্ছা, যেগুলো হয়ে গেছে, আমি যেটার জন্য আফসোস করতেছি, বাট সেটা কখনোই হওয়া সম্ভব নয়। এই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে পারি, উইশ, সাবজেক্ট প্লাস উইশ অথবা উড দ্যাট ব্যবহার করতে পারি। নেক্সট ওয়ান দেখি আমরা, সব থেকে গুরুত্বপূর্ণ, এটা খুবই খুবই কমন, আমরা দেখি যে পরীক্ষাতে এটা খুব বেশি আসে, রিলেটিভ প্রোনাউন। এখানে আমরা দেখি যে হু, হুইজ, দ্যাট, আর অনেকগুলো রয়েছে, আমরা এখানে এই 3টা বেশি যেহেতু আসে সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, আই হেল্পড দ্য ম্যান, আমি লোকটাকে সাহায্য করলাম। হু, এখন দেখো এই রিলেটিভ প্রোনাউন দ্বারা কাকে বোঝাচ্ছে, সে এই হুটা দ্বারা নির্দেশ করছে এই ম্যানটাকে। হু মানে হচ্ছে এই ম্যান, এটাকে বলি আমরা অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন তার পূর্বে লিখিত যে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে তাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। যাক, এইসব জানার দরকার নাই, আমরা শুধু জেনে নিই হু এর পরে ভার্বটা কী হবে, তা নির্ভর করবে এই হু দ্বারা যাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যাকে নির্দেশ করা হচ্ছে, কাকে হচ্ছে তার আগের ওয়ার্ডটাকে।
আই হেল্প দ্য ম্যান হু হেল্পড মি, যে আমাকে সাহায্য করেছিল, আমি তাকে সাহায্য করেছি। এখন দেখো এটা কোন টেন্স? এটা হচ্ছে ফার্স্ট টেন্স অ্যান্ড ইজ অলসো ফার্স্ট টেন্স, এটাও ফার্স্ট টেন্স। তার মানে এখানে একটা প্যারালিজম রয়েছে। এবার দেখো ইট ইজ আই হু, এখন বলো তো এই আই দ্বারা কাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে? হ্যাঁ, নিঃসন্দেহে তোমরা ভাবছো আই দ্বারা অবশ্যই এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আইকে। হু দ্বারা কাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে? আইকে। তাহলে এখন যদি আমি এখানে ভার্ব ব্যবহার করতে চাই তাহলে কি হবে? তাহলে লিখতে পারি হু অ্যাম গিলটি, যে অপরাধী, অথবা হু টেক পার্ট ইন সোশ্যাল ওয়ার্ক। অর্থাৎ বলা হচ্ছে ইট ইজ আই হু অ্যাম গিলটি, অথবা লিখতে পারো ইট ইজ আই হু টেক, এই কিন্তু এস বা এস হচ্ছে না, কারণ এই হু দ্বারা নির্দেশ করছে কাকে? আইকে নির্দেশ করা হচ্ছে, এটার দ্বারা এটাকে নির্দেশ করা হচ্ছে। তাহলে আমরা টেক্স দিব না, এখানে আমরা টেক পার্ট ইন সোশ্যাল ওয়ার্ক। এটা হচ্ছে আমি যে সামাজিক কর্মে যোগদান করে থাকি বা অংশগ্রহণ করে থাকি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, নাম্বার 10, দেখো বাট, কিন্তু, এট, নেভারদিলেস, তথাপি বা তবু। দেখো এগুলো কিন্তু যেটার সাথে যুক্ত হবে তার পরবর্তী ওয়ার্ডটা হবে আগের ওয়ার্ডটার বিপরীত। দেখো হি ইজ ব্রিলিয়ান্ট, সে মেধাবী, বাট এখানে বলছে ব্রিলিয়ান্ট। এইবার ওই পাশে যা বলবো তার এটার সাথে যেন মিল না পড়ে, অর্থাৎ এমন একটা ওয়ার্ড হবে যা এটার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমরা জানি যারা ব্রিলিয়ান্ট তারা কঠোর পরিশ্রমী হবে, বা যে কোনো কাজ তারা সিরিয়াসলি করবে, কিন্তু দেখা গেল সে ব্রিলিয়ান্ট কিন্তু আসলে কোনো কাজে সিরিয়াসলি করে না। কেয়ারলেস, আমরা লিখতে পারি বাট কেয়ারলেস, অথবা লিখতে পারো লেজি। এগুলো কিন্তু আসলে এই ব্রিলিয়ান্টের সাথে যায় না। তারপর দেখা যাচ্ছে কি এটা হচ্ছে, তার মানে এই পাশে যা বলবে এটা তার বিপরীত হবে। একইভাবে নেভারদিলেস থাকলে বা এর থাকলে তাই হবে। হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, সে খুবই কঠোর পরিশ্রম করে, মানে সে হার্ড ওয়ার্কিং পার্সন। তো এবার দেখি আমরা বাট যদি বলি হিজ ব্রাদার্স আর লেজি। দেখো আমি একটা কমন এক্সাম্পল নিয়েছি, হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং বাট হিজ ব্রাদার্স আর লেজি, অথবা আমি যদি বলি হিজ সানস। এইবার একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কি দেখো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। এই ছিল আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের তৃতীয় পর্বের আলোচনা। আশা করি তোমরা এটা খুব মনোযোগ সহ দেখেছো এবং খাতায় নোট করেছো, আর তোমরা ভিডিওটা পজ করে বারবার দেখবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।